আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমি মুক্তি আছি তোমাদের সাথে। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের হ্যাঁ, ঠিক। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরেকটা নতুন একটি অধ্যায়। এখন আজকে শুধু আমরা পড়াশোনা করব না। আমরা একটু জানবো পৃথিবী সম্পর্কে। ঠিক আছে? কি করব না শুধু পড়াশোনা নয়। আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করব, আজকে আমাদের অধ্যায়টির নাম এশিয়ার কয়েকটি দেশ। এখন বলতে পারো এশিয়া কি? হ্যাঁ, পৃথিবীতে যতগুলো দেশ আছে সেই সব দেশকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। এর মধ্যে সবথেকে বড় যে মহাদেশটি সেটার নাম এশিয়া। তাই আজকে আমরা সেই এশিয়া থেকেই কয়েকটি দেশ সম্পর্কে জানব। ঠিক এখন তোমরা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, জানো কি সেটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আর্থ। এটাকে কি বলছে? আর্থ বা পৃথিবী। এই যে পৃথিবীটা, আমরা কোথায় বাস করি? পৃথিবীর পৃষ্ঠে। ঠিক আছে? এই যে বাইরের অংশটাতে বাস করি। তাহলে এই যে একটা বিশ্ব বা পৃথিবী, তার এই বাইরের অংশটাতে যখন আমরা বাস করি, শুধু আমরা না, পৃথিবীর যত মানুষ আছে, যত দেশ আছে, সবার অবস্থানই কি এই পৃষ্ঠে। তাহলে একটু আমরা দেখি। এই যে আমি যেটা দেখছি আজকে সেটা হচ্ছে গুগল আর্থ প্রো। হ্যাঁ, এটার নাম কি? গুগল আর্থ। সেখান থেকে আমরা একটু পড়াশোনা করব, একটু আলাপ আলোচনা করব এবং তোমাদের কিছু বিষয় সম্পর্কে জানাবো। এই যে এখন আমরা যে অবস্থানে আছি, দেখো কি কি আছে এখানে: মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, চায়না, মঙ্গোলিয়া, রাশিয়া, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। এই সব কিছু কি বলতো? এই সব দেশগুলাই এশিয়ার মধ্যে পড়ছে বা এশিয়ার অন্তর্ভুক্ত। এখন বলতে পারো ম্যাম, তাহলে এখানে বাংলাদেশ নাই কেন? হ্যাঁ, বাংলাদেশও আছে। আমরা বাংলাদেশটা একটু দেখব। তাহলে একটু চিন্তা করো, যখন তুমি পৃথিবীর ম্যাপটা দেখছো, বাংলাদেশের অবস্থান কোথায়? এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়া। ইন্ডিয়ার অনেক কাছে বাংলাদেশের অবস্থান। তাহলে এটাকে যদি আমরা একটু বড় করি, তাহলেই আমরা বাংলাদেশটা খুঁজে পাবো। এই দেখো নেপাল, ইন্ডিয়া। আমরা কি জানি? বাংলাদেশের সীমানার পাশে কি আছে? নেপাল এবং ইন্ডিয়া আছে। তাহলে চলো আমরা একটু ইন্ডিয়াকে ফোকাস করে একটু ভেতরে যাই। আস্তে আস্তে বের হচ্ছে না? দেখো ইন্ডিয়াটা বড় হচ্ছে না? এই যে বড় হচ্ছে, আমরা কিন্তু এখানে কি পেয়ে গেলাম? বে অফ বেঙ্গলও পেয়ে গেলাম। বে অফ বেঙ্গলের খুব কাছেই বাংলাদেশের অবস্থান। আরেকটু বড় করি আমরা। দেখো, এই যে দেখো বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য এগুলো। ঠিক এইখানে আমরা পেয়ে গেলাম কি? বাংলাদেশ। এই যে বাংলাদেশের ম্যাপ যেটা আমরা অঙ্কন করি, একটু দেখো খেয়াল করে কেমন। এই যে দেখো, এবং এটার কি দক্ষিণ পাশে কি আছে? বঙ্গোপসাগর, যেটা আমরা পেয়ে গেছি। দেখো চট্টগ্রাম, কক্সবাজার, এই দেখো এখানে কি আছে? বঙ্গোপসাগর। ঠিক এই যে আমরা যে লোকেশনটা দেখছি, যে ম্যাপটা দেখছি, এটা হচ্ছে এশিয়ার ম্যাপ। এবং আজকে আমরা আমাদের যে বইয়ের পাঠ্য বইয়ে যে দেশগুলো সম্পর্কে জানার আছে সেগুলো হচ্ছে কি কি আছে? ইন্ডিয়া, ভারত আছে একটা, ভারত আছে, এখান থেকে যে আছে, এবং জাপান আছে, আর মালয়েশিয়া। ঠিক আছে? তো এখন আমরা এই যে ম্যাপ থেকে যেটা দেখলাম এশিয়ার কয়েকটি দেশ, সেটা আমাদের বই থেকে একটু পড়াশোনা করব যে আসলেই এশিয়ার দেশগুলো কেমন, তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, তাদের অবস্থান কোথায় আছে, তাদের জিওগ্রাফিক লোকেশন কেমন আছে, তাদের অর্থনৈতিক কি অবস্থা, এবং এক দেশের সাথে অন্য দেশের সম্পর্কটা কেমন। তো বুঝতে পারলা? তোমরা কি এরকম গুগল আর্থ কি বের করতে পারবা? যদি দেখার ইচ্ছা হয়, হ্যাঁ, তোমরা জাস্ট গুগলে সার্চ করবা গুগল আর্থ প্রো বা গুগল আর্থ। তাহলে এই লোকেশনটা আসবে, তখন আমরা আস্তে আস্তে খুঁজে বের করব। এখন ধরো তুমি যদি দেখতে চাও যে বাংলাদেশের অবস্থানটা কেমন, দেখো এই যে বাংলাদেশের কিন্তু সবগুলা জেলায় এখানে শো করছে। দেখো বাংলাদেশে আমরা ফোকাস করলাম, তাই না? এখানে জাস্ট দেখো ডাবল ট্যাপ করলাম। দেখো এই যে বাংলাদেশ আছে না? বাংলাদেশে এমন করে ধরে ডাবল ট্যাপ করলো, ট্যাপ করলে কিন্তু বাংলাদেশের যে লোকেশনটা সেটা পুরাটাই দেখো রেড কালি দিয়ে দেখানো যাচ্ছে। ঠিক আছে? রেড কালার যেটা। আর এখানে কি ঢাকা, বাংলাদেশের মধ্য অবস্থায় ঢাকা। দেখো ঢাকাতে যদি ফোকাস করি, তাহলে ঢাকার এরিয়াটা আমাদের দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ঢাকা। ঢাকার আশেপাশে কি আছে? ঢাকার আশেপাশে আছে দেখো গাজীপুর, টঙ্গী, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, জামালপুর, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, গোপালগঞ্জ। এপাশে সবকিছুই ঢাকার আশেপাশে সব দেখা যাচ্ছে। আমরা যত এটা জুম করব তত ভেতরে দেখা যাবে। একদম তোমার বাসার ঠিকানাটাও এভাবে দেখা যাবে। তুমি যদি চাও যে আমার বাসাটা কোথায়, সেটাও কিন্তু সম্ভব এই
গুগল আর্থ প্রো দিয়ে। এখন চলো আমরা একটু দেখি যে আসলেই এখানে সবকিছু দেখা সম্ভব কিনা। আমরা কি এডু পরিবারটা একটু দেখতে পারি? চলো আমরা একটু এডু পরিবার দেখি। এটা কি ব্র্যাক ড্রাইভিং স্কুল? না, এখানে না। আমরা এডু পরিবারটা আমাদের কোথায় অবস্থান? বাড্ডাতে। আমরা এখন হচ্ছে উত্তরা, তাহলে উত্তরা থেকে চলে যাব উত্তরা না, আমরা চলে যাচ্ছি মাইলস্টোন, উত্তরা ইউনিভার্সিটি, তুরাগ রিভার। দেখো ঢাকার যে তুরাগ রিভার সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম। আশুলিয়া না, হ্যাঁ ঠিক, আমাদের অবস্থানটা ঠিক এইখানে, মানে এডু পরিবার যে অবস্থান সেটা এই তো বাড্ডার এই এরিয়াতে আছে। তাহলে বুঝতে পারছো, এখন তোমার বাসা যদি হয় ময়মনসিংহ, তাহলে তুমি খুব সহজে ময়মনসিংহ যে এটা দেখতে পারবা। যদি হয় রাজশাহী, রাজশাহী দেখতে পারবা। যে কোনো জায়গায় এটা দেখা সম্ভব। ঠিক আছে, তাহলে এটাকে কি বলছে? এটাকে বলছে গুগল ম্যাপ, যেখান থেকে কয়েকটি দেশ নিয়ে গঠিত হয়েছে আমাদের এশিয়া মহাদেশ, এবং এশিয়া মহাদেশের কয়েকটি দেশ সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে আজকে আমরা পড়বো দশম অধ্যায়, দশম অধ্যায়ের এশিয়ার কয়েকটি দেশ নিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করি চলো। বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি উন্নয়নশীল দেশ। তাহলে বাংলাদেশ কি দেশ? একটি উন্নয়নশীল দেশ। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে কয়েকটি বেশ উন্নত, আবার কয়েকটি তত উন্নত নয়। সেখানে বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ মধ্যম আয়ের ও উন্নয়নশীল একটা দেশ, মানে এখন যে অবস্থা আছে দিনের দিন সেটার উন্নয়ন করবে এটা দাবি করছে। তবে জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক ও জলবায়ুগত বৈশিষ্ট্য এবং ইতিহাস সংস্কৃতির দিক থেকে এশিয়া দেশগুলোর মধ্যে অনেক মিল আছে। এশিয়ার যে দেশগুলো আছে সব দেশের মধ্যে দেখা গিয়েছে তাদের লাইফস্টাইল, খাবার দাবার, অর্থনৈতিক যে কন্ডিশন, জিওগ্রাফিক যে লোকেশন, এরপরে হচ্ছে ক্লাইমেট যে কন্ডিশন, সে সবকিছু মিলেই তাদের বৈশিষ্ট্যগুলো অনেক মিল আছে। এশিয়ার বহু দেশের সঙ্গে বাংলাদেশের রয়েছে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যেমন ইন্ডিয়ার সঙ্গে আছে, চায়না আছে, থাইল্যান্ড আছে, মায়ানমারের সঙ্গে একটু কম। এই যে সম্পর্কগুলো সেগুলো কিসের ভিত্তিতে? শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বাণিজ্য সবকিছু নিয়েই একটা ভালো সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই যে দেখো, এটা হচ্ছে ভারতের মানচিত্র। আমরা চলে যাচ্ছি যে এরপরে বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের বন্ধুত্ব সহযোগিতার সম্পর্ক। বাংলাদেশের সাথে এশিয়ার আরো দুইটি দেশ, কি কি নাম? ভারত ও চীন। এই দুটো দেশের সম্পর্কটা কেমন এবং তাদের মধ্যে আসলে কি কি কোলাবোরেশন হয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আমরা গুগল আর্থ প্রয়োগ কি দেখেছি যে বাংলাদেশের কাছের দুইটা দেশ হচ্ছে ভারত ও ইন্ডিয়া, সরি ভারত ও চায়না। তাহলে একটু আবার আমরা দেখি, এই যে দেখো বাংলাদেশ, এখানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ দেখো, ইন্ডিয়া থেকে বাংলাদেশ, মানে এই দেখো ইন্ডিয়ার সীমানা এখানে শেষ, ইন্ডিয়ার সীমানা যেখানে শেষ, এই যে দেখো ইন্ডিয়ার সীমানার সাথে কিন্তু বাংলাদেশের সীমানার ওয়েস্ট বেঙ্গল যে এরিয়াটা, পাটনা, ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের সীমানা কিন্তু একদম কাছাকাছি। দেখতে পেয়েছো? আবার দেখো, এই যে চায়না, চায়না যে সীমানাটার সাথে দেখো, চায়নার সীমানা কিন্তু অনেক বড়, তাই না? চায়না অনেক বড় একটা দেশ না? চায়নার সীমানার সাথে বাংলাদেশের দূরত্বটা খুবই কম, এই যে এখান থেকে মাত্র এই জায়গাতে। দেখো এই যে চায়নার সীমানা এখানে আর বাংলাদেশটা এখানে। বুঝতে পেরেছো? মানে চায়নার এই পাশে যে ভুটান, ওই পাশে বাংলাদেশ, ওই পাশে মায়ানমার। এই জন্য বলেছে যে এশিয়া কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা একটা সম্পর্ক আছে। কারণ এটা হচ্ছে কি নেইবার কান্ট্রি বা পাশাপাশি অবস্থিত দুইটা দেশ। এখন ধরো যদি বাংলাদেশের সাথে এই দুইটা দেশ, এই দুইটা দেশ তাদের কি ভৌগোলিকভাবে আয়তনে অনেক বড়। যেমন যদি আমরা ভারতের কথা চিন্তা করি, ভারতের আয়তন প্রায় ৩২ লক্ষ, দেখো ৩২,৮৭,০০০, মানে প্রায় ৩৩ লক্ষ কিলোমিটার, বর্গ কিলোমিটার। এখন বাংলাদেশের মাত্র আয়তন ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার, সেখানে ভারতের আয়তন প্রায় ৩৩ গুণ বেশি। এই জায়গাতে যদি বাংলাদেশ একটু বেচাল করে, একটু ঝামেলা করে, তাহলে কি হবে? তাহলে ইন্ডিয়া যখন তখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারে। সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের উচিত আশেপাশে যে মানে ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো আছে বা দেশগুলো আছে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠানো। শুধু বাংলাদেশ না, প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে উচিত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা। তাহলে দেখি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন। অবশ্যই এটা আমরা জানবো, তার আগে জানবো ভারত সম্পর্কে। ভারত
কেমন দেশ, ভারতের অবস্থান কোথায়, ভারতের হচ্ছে সামাজিক কন্ডিশনগুলো কি কি, অর্থনৈতিক অবস্থাগুলো কি কি, ভারতের জন্ম, সবকিছু সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আর পরীক্ষায় ধরো তোমাদের একটা উদ্দীপক দিয়ে দিল, দিয়ে বলল যে হ্যাঁ এমন একটা দেশ আছে যার আয়তন এতটুকু, সেখানে এত মানুষ আছে, তাদের অর্থনৈতিক সামাজিক অবস্থা এরকম, তোমাকে গ নম্বরে বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশের সাথে সেই দেশের সম্পর্ক কেমন সেটা লিখো বা উল্লেখ করো। তখন কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা কোন দেশের কথা বলেছে। তাই যখন আমরা এই দেশগুলো পড়বো অবশ্যই অবশ্যই সেই দেশের কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। তাহলে চলে যাই, চলো আমরা দেখি যে হ্যাঁ এখানে কি বলছে। দেখো, ভারত, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। হ্যাঁ আমি কি দেখালাম, আমাদের গুগল আর্থ যে ম্যাপটা ছিল সেখানে আমরা দেখালাম যে ভারতের যেখানে সীমানা শেষ তার এখানে বাংলাদেশের অবস্থান। দেখো ভারতে এই পাশে সামনে নেপাল, এইদিকে ভারত, শুধু বাংলাদেশ তাহলে ভারতের পেটের মাঝখানে আছে। দেখতে পাচ্ছ এই ম্যাপটাতে? হ্যাঁ বাংলাদেশ কোথায় আছে, ভারতের পেটের মাঝখানে আছে। তাহলে ভারত বাংলাদেশের একদমই নিকটবর্তী একটা দেশ। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র। তাহলে কি বললাম যে ক্ষমতাধর একটা দেশ আছে, কারণ এটার আয়তন অনেক বেশি এবং তাদের ম্যান পাওয়ারও অনেক বেশি। এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণে ভারতের অবস্থান। কোথায়? দক্ষিণে। এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা, পূর্বাঞ্চলে আরকান পর্বত ও আসাম, পশ্চিমাঞ্চলে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। তাহলে দেখো ভারতের কয় পাশে পর্বতমালা আমরা পেলাম? দুই পাশে। একটা হচ্ছে উত্তরে আছে কি বৃহত্তর হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে কি আছে, আচ্ছা কি পশ্চিমাঞ্চলে কি আছে, হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। তো তোমাদের ধরো উদ্দীপক এটা চলে আসতে পারে যে এমন একটি দেশ যার উত্তরে আছে হিমালয় পর্বতমালা, আর হচ্ছে কি পূর্বাঞ্চলে আছে আরকান পর্বত ও আসাম, এবং পশ্চিমাঞ্চলে আছে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। এখন এই উল্লেখিত উদ্দীপক থেকে কোন রাষ্ট্রটি মনে হয় যার সাথে বাংলাদেশের সহযোগিতার বা বাংলাদেশের সম্পর্কটা কেমন সেটা উল্লেখ করো। এই কারণে বলেছি আমি যে অবশ্যই অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। এরপর দেখি দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। হ্যাঁ এই দক্ষিণে কি আছে? দক্ষিণে আছে ভারত মহাসাগর, এই যে এই জায়গাটায়। তাহলে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর কিন্তু মিলিত হয়েছে, কারণ দুইটা পাশাপাশি অবস্থান করছে। আয়তন কত? ৩২,৮৭,২৪০ বর্গ কিলোমিটার। দেখো বাংলাদেশের সেখানে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের থেকে কত বেশি বড় ভারতের আয়তন। এবং লোক সংখ্যা ১৪৪,১৭,০০,০০০ জন। মানে বাংলাদেশের যেখানে মাত্র ২০ কোটি, সেখানে ভারতের জনসংখ্যা ১৪৪ কোটি। এবং ভারতের রাজধানী কি? নয়াদিল্লি, বা যেটাকে বলছে কি নিউ দিল্লি। তাহলে ভারতের রাজধানী কোনটা? নিউ দিল্লি। ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়, কারণ আমরা জানি যে ভারতের যে হিন্দু সভ্যতা সেটা অনেক 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 রিচ। এছাড়া ভারতের অন্যান্য যে সভ্যতা সেগুলো অনেক ফেমাস এবং অনেক রিচ। ৫,০০০ বছর আগে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এই দেশটিতে। কয় হাজার বছর আগে? ৫,০০০ বছর আগে। দক্ষিণে ভারতে অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির ও ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের সভ্যতার প্রাচীনতা পরিচয় বহন করে। তাহলে খ নাম্বারে যদি কোশ্চেন আসে যে ভারতের ঐতিহ্য ভারত হচ্ছে প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ, কেন এটাকে এত প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়, তখন আমাদের উত্তরটা এরকম হবে যে ভারত পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ, কারণ প্রায় ৫,০০০ বছর আগে সভ্যতা নিদর্শন পাওয়া গেছে এই দেশটিতে। এটা দক্ষিণে কি আছে? অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে আছে অজস্র প্রাচীন মন্দির, ভাস্কর্য, আগ্রার তাজমহল। আচ্ছা তোমরা তো আগ্রার তাজমহল সম্পর্কে জেনেছো তাই না? হ্যাঁ এটা একটা সুন্দর একটা গল্প আছে যেটা আমরা ম্যাক্সিমাম সবাই জানি। এটা কে করেছিল? সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে এই তাজমহলটা বানিয়েছিল। তার নাম কি ছিল? মমতাজ।
তার নামের জন্য এই মহলটার নাম করা হয়েছে তাজমহল। এরপর আরো কি আছে, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের সভ্যতা প্রাচীনতা পরিচয় বহন করে। যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে দখল করেছে। আমরা জানি আমরা জানি যে অনেক সময় ধরে অনেক অনেক ঔপনিবেশিক শক্তি ভারতে অবস্থান করেছে, কখনো ব্রিটিশ, কখনো ইংরেজ। এই যে শক্তিগুলা কি করেছে, ভারতবর্ষকে দখল করে রেখেছে। তখন এখানে তাদের শাসন ও শোষণ চালিয়েছে। কি করেছে, তারা যখন ভারতে এসেছে, আসার পরে শাসন ও শোষণ চালিয়েছে। সর্বশেষ ইংরেজদের ২০০ বছর শাসনের পর, এটা কত ছিল, এটা ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত শাসনটা করেছে। তাহলে ইংরেজদের শাসন কত বছর ছিল, প্রায় ২০০ বছর, যেটা ১৭৫৭ থেকে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা দিবস কবে, ১৯৪৭ সাল ১৫ই আগস্ট। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭১ ২৬শে মার্চ, তাই না? তা আমরা একটু এভাবে যখন পড়বো একটু কম্পেয়ার করে মনে রাখার চেষ্টা করব, তাহলে দেখা যাবে যে আমরা খুব সহজে ভুলে যাব না। ভারতের শতকরা ৮০% লোক গ্রামে এবং ২০% লোক শহরে বসবাস করে। আমরা যে দেখলাম ভারতের জনসংখ্যা ১,৪৪,০০,০০০, এর মধ্যে ৮০% লোকই বাস করে কোথায়, গ্রামে, এবং মাত্র ২০% লোক বাস করে শহরে। শতকরা ৭০% লোক কৃষিজীবী। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে ভারতের প্রধান পেশা হচ্ছে কৃষি। সেম বাংলাদেশেরও আমরা কি জানি, বাংলাদেশের মানুষেরও শতকরা বেশিরভাগ মানুষই কোথায় বসবাস করে, গ্রামে বসবাস করে, এবং ম্যাক্সিমাম মানুষেরই পেশা হচ্ছে কৃষিকাজ। এখন আমরা দেখি যে আসলে ভারতের খাদ্যাভ্যাসটা কেমন। আমরা যেমন জেনেছি যে এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে মোটামুটি সবার লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, চলাফেরা, তারপরে হচ্ছে তাদের যে কালচার, সেগুলো মোটামুটি একই রকমের। সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ মানুষের খাদ্যাভ্যাস কেমন, আমরা ভাতে মাছে বাঙালি, আমরা রুটি খাই, বিভিন্ন শাকসবজি খাচ্ছি, মাছ মাংস সবই খাই। তাদেরকে চিন্তা করি যে ভারতের খাদ্যাভ্যাসটা কেমন হতে পারে। হ্যাঁ, ভারতের খাদ্যাভ্যাসটা কিছুটা সেম। দেখো, কিছুটা না, অনেকটাই সেম। ধান, গম, বার্লি, যব, কফি, চা সবই কিন্তু বাংলাদেশের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এই যে কথাটা আমরা পড়েছিলাম যে এশিয়ার মোটামুটি সব দেশের খাদ্যাভ্যাস কিন্তু একই রকমের। প্রাচীনকাল হতে ভারত তার বস্ত্র শিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। তাহলে ভারতের কোন শিল্প সারা পৃথিবীতে বিখ্যাত ছিল, বস্ত্র শিল্প, মানে পোশাক শিল্প। বর্তমানে এটা কিছুটা পরিবর্তন হয়েছে এবং সেখানে এসেছে কি, ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, সার, এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতেও ভারত এগিয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক, ইস্পাত, আমরা ইস্পাত সবাই চিনি, এই যে লৌহ লক্করের যে কাজগুলা, সিমেন্ট, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড বা বাড়ি তৈরি করতে দেখা যায় যে ইটের সঙ্গে বালির সঙ্গে সিমেন্ট ব্যবহার করা হয়। যন্ত্রপাতি তো সবাই বুঝি, যন্ত্রপাতি কি, রাসায়নিক দ্রব্য, বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট। এবার কি আছে, আবার কিছু সার আছে, মানে যেগুলা ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়। এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতেও ভারত এগিয়ে গিয়েছে। হ্যাঁ, তোমরা টয়োটা গাড়ির নাম শুনছো, সরি টাটার নাম শুনছো না, টাটা, রতন টাটার যে গাড়িটা টাটা, সেটা কিন্তু অনেক পপুলার একটা ব্র্যান্ড। হ্যাঁ, এর জন্য বলেছে যে ভারত শুধু এগুলাই না, বরং জাহাজ ও গাড়ি তৈরিতেও অনেক বেশি এগিয়ে গিয়েছে। যেমন টাটা কোম্পানি পুরো পৃথিবীতে খুবই ফেমাস। এরপরে আমরা দেখি যে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। কি আছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক, ট্রেড অফ, মানে এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন ধরনের বিজনেস। এই বিজনেসগুলোর মধ্যে কি কি আছে আমরা একটু দেখি যে এই বিজনেসগুলোর মধ্যে যেটা আছে সেটা পোশাক লেনদেন। দেখো না, আমরা হচ্ছে অনলাইনে দেখা যায় ভারত থেকে অর্ডার করতেছি, ভারতের মানুষ বাংলাদেশ থেকে অর্ডার করছে, আরো অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশের মানুষ ভারত থেকে নিয়ে আসে। বিশেষ করে মশলা, আমরা জানি যে আমরা খাবারে যে মশলাগুলো ব্যবহার করি তার অনেক অংশই বাংলাদেশ কি করে, ভারত থেকে নিয়ে আসে। যেমন পেঁয়াজ, আমরা দেখি না যে হ্যাঁ ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসা বন্ধ আছে, জন্য পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। আবার দেখছি যে যখন কুরবানির সময় আসে গরু নিয়ে আসে, এই যে বিজনেসগুলা, সেই জায়গা থেকে বলছে যে হ্যাঁ ভারতের সঙ্গে বাংলাদেশের খুবই একটা সুসম্পর্ক রয়েছে। আবার ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ বলতে কি বোঝায়, যেখানে একটা সরকার থাকবে এবং যার ক্ষমতা থাকবে জনগণের হাতে, মানে ভোট দিয়ে সাধারণ জনগণ সরকার নির্বাচন করবে। এই যে গণতান্ত্রিক দেশ, তার মধ্যে ভারত পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বহু বছর ধরে ভারতে সাফল্যের সঙ্গে কাজ করছে।
মনে থাকবে তো, তাই না? এখন আমরা দেখি যে এই যে ভারতের জাতিসত্তাটা কেমন। ভারত মূলত বহু জাতিসত্তার দেশ। যেমন বাংলাদেশও কি বহু জাতিসত্তার দেশ। এখানে অনেক ধর্ম, বর্ণের মানুষ আছে। এই জাতিসত্তা কেমন? যেমন বাঙালি আছে, তারপর মারমা আছে, চাকমা আছে, ত্রিপুরা আছে, আরো অনেক অনেক জাতি আছে। ঠিক সেভাবে ভারতও বহু জাতিসত্তার দেশ। তাদের সম্প্রদায়, ভাষাগোষ্ঠী মানুষের একটি দেশ। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন সহ বহু ধর্মের লোক বসবাস করে। তার মধ্যে হিন্দু হচ্ছে ভারতের সবথেকে পপুলার যে ধর্ম, বা বেশিরভাগ মানুষের ধর্মই হিন্দু। এই জন্য ভারতকে কি কি বলা হয়? হিন্দুস্তানও বলা হয়। কারণ পৃথিবীতে এই একটা দেশ যেখানে হিন্দু জনগণ অনেক বেশি, এবং বলা হয় থাকে যে পৃথিবীতে যত হিন্দু মানুষ সবাই ভারতেই বসবাস করে। অন্যান্য দেশে কিন্তু হিন্দু যে ধর্মটা সেটা খুবই কম। তো এটা মনে থাকবে যে কোন দেশকে হিন্দুস্তান বলা হয়? ভারতকে বলা হয় হিন্দুস্তান। কারণ এই দেশের ম্যাক্সিমাম জনগণই হিন্দু। দেখা যাচ্ছে যে 144 কোটি যদি মানুষ থাকে, এর মধ্যে 100 কোটি হিন্দু, এখান থেকে 20 থেকে 30 কোটি হতে পারে মুসলমান, বাকি হচ্ছে বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। বুঝতে পেরেছো? খুবই সহজ পড়া। আমরা হচ্ছে যখন শুরু করলাম এশিয়ার কয়েকটি দেশ নিয়ে, আমরা প্রথমে পড়েছি ভারত সম্পর্কে। ভারতের কি কি পড়লাম? ভারত সম্পর্কে জানলাম, ভারতের অবস্থান সম্পর্কে জেনেছি, তাদের আয়তন কতটুকু সেটা জেনেছি, তাদের লোকেশন কোথায় সেটা জেনেছি, ভারতের সামাজিক যে অবস্থাটা সেটা জেনেছি, রাজনৈতিক অবস্থাটা কেমন, এবং ভারতের যে কালচার সেটা সম্পর্কেও জেনেছি, এবং রিলিজন, কোন রিলিজনটা সব থেকে বেশি বা কোন রিলিজনের মানুষ ভারতে বসবাস করে, সেই সব কিছু সম্পর্কে আমরা পড়েছি। তাহলে চলো যে এখন আমরা অন্য একটি দেশে চলে যাই। অন্য একটি দেশে চলে যাই, তার মানে অন্য একটি দেশে চলে যাচ্ছি না, অন্য একটি দেশ সম্পর্কে জানার চেষ্টা করব। এবং সেই দেশটি কি? হ্যাঁ, ঠিক ধরেছ, সেই দেশটি হচ্ছে চীন। এটাকে কি বলে? মহাচীন বলে, বৃহত্তর চীন বলে না? আচ্ছা চলো তাহলে এখন আমরা পড়ি চীন সম্পর্কে। আচ্ছা বলো তো চীন কি? চীন একটা দেশের নাম, হ্যাঁ ঠিক। চীন পূর্ব এশিয়ার একটি দেশ। তাহলে চীনের অবস্থান কোথায়? এশিয়া যে মহাদেশ, সেই মহাদেশের পূর্ব জায়গায় চীন অবস্থিত। তাহলে চীন হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ। এটি রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী চীন। যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেই জায়গা থেকে চীনের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। আর স্থানীয় নাম কি? ঝুংঘু। মানে চীনের সাধারণ মানুষজন চীনকে ঝুংঘু নামেই বলে চিনে। চীনও চিনে, বাট এটার স্থানীয় নাম ঝুংঘু। যেমন ভারতকে সবাই কি নামে চিনে? ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার স্থানীয় নাম কি? ভারত। বাংলাদেশের স্থানীয় নাম কি? বাংলাদেশ। হ্যাঁ, এখন দেখি যে দেশটার রাজধানী কি। আমরা জেনেছি যে ভারতের রাজধানী কি ছিল? নয়াদিল্লি। তাহলে চীনের রাজধানীর নাম বেইজিং। কি? বেইজিং। চীনের জনসংখ্যা 142 কোটি 52 লক্ষ। তার মানে ভারতের থেকে প্রায় 2 কোটি লোক চীনে কম। তাহলে দেখো যে চীনের জনসংখ্যা 142 কোটি 52 লক্ষ, এবং আয়তন কত? 95,98,089 বর্গ কিলোমিটার। আমরা যেখানে পড়েছিলাম যে ভারতের আয়তন কত ছিল? 32 লক্ষ। সেখানে চীনের আয়তন 95,98,089 বর্গ কিলোমিটার। তাহলে চিন্তা করো, বাংলাদেশ থেকে চীন প্রায় 100 গুণ বড়। কতটুকু? 100 গুণ বড়। তাহলে এই জায়গায় যদি আমরা একটু কম্পেয়ার করি, আয়তনের তুলনায় চীনের জনসংখ্যা কিন্তু অনেক কম, যেখানে আয়তনের তুলনায় ভারতের জনসংখ্যা অনেক বেশি। তাহলে আমরা দেখি যে আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তর দেশ এটি। কততম? তৃতীয় বৃহত্তম। তার মানে এর থেকে বড় দেশ পৃথিবীতে আছে, তাই না? ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে অবস্থিত এই দেশটি। কোথায় অবস্থিত? ভারত ও রাশিয়ার মাঝখানে। দেখি আমরা একটু আসলে চীনের অবস্থান কোথায়। এই যে দেখো, এই যে ভারত এখানে শেষ,
এখানে চীন এবং রাশিয়া এই পাশে। রাশিয়া কোথায়? এই যে রাশিয়া এই পাশে এবং চীন কি মাঝামাঝি অবস্থা আছে। রাশিয়া, চীন, ইন্ডিয়া। ওকে, এই যে দেখলাম আমরা যে চীনের অবস্থানটা কোথায় ছিল, তাহলে ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানের অবস্থিত একটি দেশ। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিম ও উত্তর দিকে রাশিয়া। এই দেখো, এই যে পূর্বে কি এখান থেকে কি প্রশান্ত মহাসাগর, এই যে নীল যে অংশটা সে সবগুলাই কিন্তু কি পানি। তাহলে এই যে দেখো এইদিকে এই সবকিছু কি সমুদ্র, দেখছো নর্থ প্যাসিফিক ওশান, মানে প্রশান্ত মহাসাগর যেটাকে বলছে। এই যে চীন, তাহলে এটা কি উত্তরে কি আছে? উত্তরে আছে প্রশান্ত মহাসাগর, আর এই পাশে কি উত্তর দক্ষিণে কি আছে? রাশিয়া। আচ্ছা, এর পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম ও উত্তরে আছে কি আছে? রাশিয়া। মঙ্গোলিয়া এবং ভারতের কিছু অংশ দক্ষিণে হিমালয়। এই দেখো চীনে কি আছে? মঙ্গোলিয়া, ভারতের কিছু অংশ, এই যে এইদিকে দেখো ভারতের কিছু অংশ, আর কি হিমালয় আছে। তাহলে আমরা যখন পড়লাম, দেখো হিমালয় কোন কোন জায়গায় পড়েছি? হিমালয় কিন্তু আমরা পড়েছি ভারতের পাশে হিমালয় আছে। দেশটির স্থলভাগের 1/3 বেশি জুড়ে রয়েছে কি পাহাড় পর্বত। তাহলে মানে যেখানে আমরা দেখছি যে চীনের প্রায় আয়তন 95 লক্ষ, তার 1/3 মানে 1/3 বেশি রয়েছে কি পাহাড় ও পর্বত। বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত। কোথায়? নেপাল এবং চীন। এই যে দেখো, আমরা আরেকটু দেখি যে এখানে কি বলছে। এই যে ধরো এই যে চীন, এই চীন এবং নেপালের সীমান্ত যেটা আছে না, এই যে সীমান্ত, এখানে অবস্থিত কি? এখানে অবস্থিত মাউন্টেন এভারেস্ট। তার মানে বাংলাদেশ থেকে যদি আমরা চীনে যেতে চেষ্টা করি, এখানে বাংলাদেশের অবস্থান, এখান থেকে নেপাল হয়ে কিন্তু খুব সহজেই চীনে যাওয়া যাবে। নেপালের অনেক মানুষই কিন্তু চীনে বসবাস করে, বা চীনের বিজনেস তাদের জন্য অনেক বেশি লাভজনক হয়ে থাকে। চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ। আমরা কি পড়েছি? আমরা জানি যে বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ, সেইভাবে চীনের জলবায়ু নাতিশীতোষ্ণ। তবে দেশটির কোনো অঞ্চলে বছরে দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে। যেহেতু দেশটা অনেক বেশি বড়, তো তাদের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ হলেও কোনো একটা অংশ আছে যেখানে অনেক সময় বরফে ঢাকা থাকে বা স্নোফলটা বেশি হয়। বহু জাতীয় সম্প্রদায় বাস করে এই দেশটিতে। চীনের জনসংখ্যার শতকরা 95% হান চাইনিজ বংশোদ্ভূত। তাহলে 95% কি? হান চাইনিজ বংশোদ্ভূত। এছাড়াও রয়েছে আরো 56টা জাতির বাস, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুয়াং, মানচু, হুই, মিয়াও, উইঘুর, মঙ্গোল, তিব্বতী প্রভৃতি। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হলো মান্দারিন। কি? মান্দারিন। মান্দারিন কি কি শব্দ তোমরা জানো? আমি কিন্তু কয়েকটা শব্দ জানি চীনের। কি কি জানো? ওরা যখন কারোর সঙ্গে হ্যালো বলে তখন বলে নিহাও, মানে হাই বা হ্যালো, সেটাকে কি বলে? নিহাও। আবার যদি বলে ধরো কোনো কিছু ঠিক আছে, তখন সেটাকে বলে হলে হলে। আবার যদি কারোর কাছে সরি বলতে চায় তখন বলে তুই বুঝছু। আরো এরকম অনেক শব্দ আছে। তো এটা হচ্ছে মান্দারিন। জনসমষ্টির শতকরা 95%ই এই ভাষায় কথা বলে। তাহলে দেখো চীনের 95% মানুষ কথা বলে মান্দারিন ভাষায়। তবে এই ভাষায় সারা বিশ্বে চীনা ভাষা নামে পরিচিত। এই যে মান্দারিন যে ভাষাটা, সেটা সারা বিশ্বে কি নামে পরিচিত? চীনা ভাষা নামে। আমরা যেটাকে বলি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আঞ্চলিক নাম কি? আঞ্চলিক নাম হচ্ছে মান্দারিন। বুঝতে পেরেছো? কিন্তু একটা জিনিস কি, চীনের কালচারটা না অনেক বেশি, মানে অনেক বেশি সমৃদ্ধশীল, এবং চায়নার প্রত্যেকটা মানুষ তারা খুবই কালচার সেন্ট্রিক। যেমন আমাদের দেশে দেখা যায় যে কিছু মানুষ আছে ভাই ঠিক আছে করা দরকার নাই আছে কিনা, কিন্তু তাদের কালচারে তাদের যে সংস্কৃতিগুলো সেগুলো অনেক 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 বেশি রিচ। তাদের কিছু কিছু অনুষ্ঠান আছে যারা মানে সবাই এই অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করে, যেমন তোমার নিউ ইয়ার এভিনিউ, এই সব কিছু। তারপরে হচ্ছে তোমার এই যে আছে না বড়দিনের যেটা 25 ডিসেম্বরে যেটা হয়, সবকিছু তারা কিন্তু অনেক ভালোভাবে পালন করে।
দেখো চীনের অর্থনৈতিক অবস্থাটা কেমন আমরা একটু দেখি যে হ্যাঁ চীনের প্রধান শিল্প ও সেবা খাত নির্ভর তাদের প্রধানত শিল্প ও সেবা খাত নির্ভর কৃষিজাত দ্রব্যের মধ্যে প্রধান হচ্ছে ধান কৃষিজাত তাদের যে দ্রব্য তার মধ্যে সব থেকে বেশি উৎপাদন হয় কি ধান চীনের মানুষ কিন্তু অনেক বেশি ভাত খায় তবে তাদের ভাতটা একটু স্টিকি হয় অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে রয়েছে গম আলু বিট তুলা চা তামাক পাতা তেলবীজ আখ সয়াবিন কোকো পাম তেল প্রভৃতি প্রধান ধান হলেও আরো কিছু কিছু কৃষিজাত দ্রব্য রয়েছে এর মধ্যে কি আছে গম আলু বিট তুলা চা তামাক পাতা তেলবীজ আখ সয়াবিন ইত্যাদি দেশের প্রধান শিল্প কি লৌহ ইস্পাত রেশম সার যন্ত্রপাতি সিমেন্ট কাগজ চিনি ঔষধ ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি আমরা যেটাই দেখি না কেন সবকিছুই কি মেড ইন চায়না দেখি না হ্যাঁ আমরা যা কিছু দেখি যা কিছুতে সবই কি মেড ইন চায়না তার মানে তাদের শিল্প অনেক রিচ খনিজ সম্পদের দিক থেকেও চীন অত্যন্ত সম্পদশালী মানে চীনের অ্যাসেট অনেক বেশি দেশটির ভূগর্ভে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ যেমন পেট্রোলিয়াম আকরিক লোহা তামা অ্যালুমিনিয়াম স্বর্ণ কয়লা প্রভৃতি এগুলো হচ্ছে চীনের কি খনিজ সম্পদ এর বনভূমি রয়েছে ৩২,০০০-এর বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ মানে ৩২,০০০-এর বেশিও উদ্ভিদ রয়েছে ১১৫০ প্রজাতির পাখি হুয়াংহো ও ইয়াংশি চীনের বৃহত্তম নদী তাহলে চীনের বৃহত্তম নদী কোনটি হুয়াংহো আর ইয়াংশি মনে থাকবে তো প্রশাসনিক দিক থেকে চীনকে ২২টি প্রদেশ ও ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে চীনকে ২২টি প্রদেশ এবং ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে দেশটির শিক্ষার হার শতকরা ৯৭%। তার মানে বুঝো যে চীনের শিক্ষা কত বেশি উন্নত যেখানে সবাই ম্যাক্সিমাম সবাই কি শিক্ষিত বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে শিল্প বাণিজ্য ক্ষেত্রে চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে তাদের সাথে উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের প্রচুর চুক্তি রয়েছে ইয়েস ঠিক তো আমরা প্রথমে চলে যাচ্ছি বাংলাদেশের সঙ্গে জাপান কোরিয়া ও মালয়েশিয়ার সম্পর্ক নিয়ে তো যখন আমরা সম্পর্কগুলো জানবো আমরা ঠিক আগের মতোই এই দেশটা সম্পর্কে একটু আলোচনা করব দেশটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব তো আমরা কি জানি এশিয়ার যে কয়টি দেশ এশিয়ার মোট কয়টি দেশ আছে তোমরা জানো এশিয়ার দেশ কয়টি এশিয়া মহাদেশে প্রায় তোমার ৪৯টি সার্বভৌম দেশ রয়েছে কয়টি ৪৯টি এর মধ্যে কি কি দেশ আছে এর মধ্যে দেশগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে একটা পূর্ব এশিয়া মধ্য এশিয়া পশ্চিম এশিয়া এবং উত্তর ও পশ্চিম এশিয়া এর মাঝখানে বাংলাদেশের অবস্থান কোথায় ক্যান ইউ গেস বাংলাদেশের অবস্থান বেসিক্যালি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান এবং আমরা যে গত ক্লাসে পড়েছিলাম চীন এবং কি পড়েছিলাম চীন ও ভারত এর মধ্যে চীনের যে অবস্থান সেটা পূর্ব এশিয়ায় ছিল ভারতের অবস্থান কোথায় ভারত ছিল দক্ষিণ এশিয়াতে আজকে আমরা কি পড়বো আজকে প্রথমে পড়বো জাপান কোরিয়া এবং মালয়েশিয়া তাহলে বলো তো জাপানের অবস্থানটা কোথায় জাপানের অবস্থাটা পূর্ব এশিয়াতে তাহলে দেখি যে পূর্ব এশিয়াতে চীন ছিল কি ছিল পূর্ব এশিয়াতে চীন ছিল চীনের পাশে তাহলে জাপানের অবস্থান হবে চীন এই পাশে মানে এটাই হচ্ছে পূর্ব এশিয়ার অংশ তাহলে জাপান সাউথ কোরিয়া চীন এই সবগুলো কি পূর্ব এশিয়ার দেশসমূহ পূর্ব এশিয়ার দেশগুলো কি কি জাপান সাউথ কোরিয়া ও চায়না এরপরে দেখি যে এরপরে কি ছিল জাপান কোরিয়া হ্যাঁ কোরিয়াও কি পূর্ব এশিয়ার দেশ আরেকটা আছে কি মালয়েশিয়া কোথায় অন্তর্ভুক্ত হবে তাহলে একটু খুঁজি আমরা মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখো বাংলাদেশের অবস্থান এই জায়গাতে এটা কি দক্ষিণ এটা কি পূর্ব তাহলে এই এক কোণে যেহেতু অবস্থান করবে তাহলে মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় অবস্থিত বুঝতে পেরেছো একটু জানলাম দেখো এই যে আচ্ছা তোমরা কি এটা খেয়াল করেছো আমরা যখন ম্যাপ দেখছি এখানে কয়েকটা লাইন দেখা যাচ্ছে কয়েকটা লেখা দেখা যাচ্ছে না এই যে নাম্বারগুলা এগুলো একটা জায়গার একদম পারফেক্ট লোকেশনকে বলে প্রত্যেকটা জায়গার কিন্তু লোকেশন আলাদা দেখো দেখো আমরা এখন চীনাতে গেলাম এই যে লাইনটা চেঞ্জ হয়ে গেল
এটাকে কি বলে জানো? ল্যাটিটিউড অ্যান্ড লংিটিউড। প্রথম যেটা মান সেটাকে বলছে ল্যাটিটিউড এবং পরের যেটা সেটা হচ্ছে লংিটিউড। এটা হচ্ছে জিওগ্রাফিক ব্যাপার-স্যাপার। তোমরা এখন এটা বুঝবা না, একটু বড় হলে বুঝবা। এরপরে দেখো আমরা হচ্ছে চায়নাতে যখন যাচ্ছি এটা লোকেশনটা চেঞ্জ হয়ে চলে যাচ্ছে। দেখো এই যে আমরা বাংলাদেশে একটু যাই, বাংলাদেশের লোকেশনটা দেখি। বাংলাদেশ কোথায়? এটা এটা হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি, যে ধর বাংলাদেশ। বাংলাদেশের লোকেশনটা কেমন তাহলে? দেখো বাংলাদেশের ঢাকার লোকেশনটা কেমন? 23-24 ডিগ্রি 48 মিনিট 0.সেকেন্ড। তাহলে বাংলাদেশের যে লোকেশনটা তার ল্যাটিটিউড আর লংিটিউড কত মান? এই যে এই মানটা হচ্ছে ল্যাটিটিউড আর লংিটিউড মান। তোমাদের ফোনেও কিন্তু তোমরা তোমাদের যে লোকেশনটা আছে সেটা সবসময় দেখতে পারবা যে তুমি কোন সময় কোন লোকেশনে থাকছো। তাহলে দেখো যে ময়মনসিংহ যদি দেখি, ময়মনসিংহ কত? দেখো ময়মনসিংহের মানটা চেঞ্জ হয়ে গেল। বগুড়া যদি যাই, বগুড়াতেও কিন্তু মানটা চেঞ্জ হয়ে গেল। রাজশাহীতে যদি যাই, দেখো মানটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলাকে বলছে জিওগ্রাফিক লোকেশন। ওকে, আচ্ছা এই যে তাহলে আমরা যখন জাপান পড়বো, জাপানে যে জিওগ্রাফিক যে লোকেশন তার উপর ভিত্তি করে জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। কেন বলেছে দ্বীপময়? দেখো আমরা যখন পড়লাম আমরা কিন্তু দেখেছি যে জাপান যেখানে অবস্থিত তার পাশে শুধু পানি আর পানি, অনেক পানি। এই দেখো জাপান, জাপানের চারপাশে কিন্তু অনেক বেশি পানি। দেখো দেখেছো? ওসাকা, সি অফ জাপান, ইস্ট সি। এরপরে পুরাটাই কিন্তু শুধু সমুদ্র আর পানি, সমুদ্র আর পানি। এই জন্য এটাকে বলছে কি দ্বীপ রাষ্ট্র। কারণ যার চারপাশে অনেক পানি থাকে এবং মাঝখানে যে রাষ্ট্রটাকে বলা হয় দ্বীপ। তাহলে জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে এ রাষ্ট্র গঠিত। তার মানে জাপানে কয়টি দ্বীপ আছে? প্রায় 4000। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যে 4000 দ্বীপ মানেটা কি? এর মধ্যে প্রধান 4টি দ্বীপ হলো কি? হোয়াক্কাইডো, হোয়াক্কাইডো, হুনসু, শিকোকো ও কিউশু। 4টি। জাপানে প্রায় কতগুলো দ্বীপ আছে ছোট বড়? 4000 দ্বীপ আছে। তার মধ্যে 4টি অন্যতম দ্বীপ কি? হোক্কাইডো, হনসু, শিকোকু আর কিউশু। একটু দেখবো আমরা আসলেই কিনা। দেখতে চাও সবাই? চলো একটু আমরা এটাকে একটু দেখি। দেখো এই দেখো জাপানকে যখন একটু বড় করছে, দেখো হোক্কাইডো তো কিন্তু আমরা পেয়ে গিয়েছি। দেখেছো? এই যে এই যে এটা হোক্কাইদো পেয়েছি, ওসাকাও পেয়েছি। ওসাকা তোমরা পেয়েছো? আমি কিন্তু এই দেখো এই যে দ্বীপটা, এই যে ওসাকো, ওসাকাও পেয়েছি। আর কি কি পড়েছি? হোক্কাইডো, হনসু, শিকাগো। জাপানের রাজধানী কি? এটা হচ্ছে জাপানের রাজধানী টোকিও। তাহলে জাপানের রাজধানী কিন্তু কেন্দ্রে না। যেমন বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকা, যেটা একদম কেন্দ্রে অবস্থিত। কিন্তু আমরা দেখছি যে জাপানের যে রাজধানী সেটা একদম একটা দ্বীপের কাছে অনেক দূরে অবস্থিত। এই যে কোসাইকো, কোসাইকো আমরা পেলাম না, কিউশু, সরি। আমরা কি পেলাম? কিউশু। আর কি কি আছে? যাই হোক, তো চলো আমরা পড়ি এটা যে হ্যাঁ ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে জাপান রাষ্ট্র গঠিত। এর মধ্যে কি আছে? হোক্কাইডো, হনসু, শিকাগো, কিউশু। দেশটির চারিদিকে কি সমুদ্র, জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে। তার মানে এশিয়া মহাদেশের যে মূল ভূখণ্ড সেখান থেকে বিচ্ছিন্ন করেছে কোন দুইটি সাগর? একটা হচ্ছে পূর্ব চীন সাগর, এশিয়া মহাদেশ, এবং কি জাপান সাগর। এই দুইটা দেশ সাগরই কিন্তু বিচ্ছিন্ন করেছে। দেশটির রাষ্ট্রীয় নাম কিংডম অফ জাপান। কি? কিংডম অফ জাপান। স্থানীয় নাম কি? নিহন বা নিপ্পন। এটা কিন্তু এমসিকিউ তে খুব বেশি ইম্পর্টেন্ট যে জাপানের স্থায়ী নাম কি বা কোন দেশের স্থানীয় নাম নিহন বা নিপ্পন, তখনটা লিখতে হবে। এর রাজধানী কি? জাপানের রাজধানী টোকিও। এশিয়া মহাদেশের একবারে পূর্ব প্রান্তে এই দেশটি অবস্থিত, একবারেই পূর্ব প্রান্তে। দেখো এরপরে কিন্তু আর কিছুই নাই। এরপরে কিছু আছে এশিয়া মহাদেশের? দেখো আমরা দেখছি যে যে এটা কি জাপান হচ্ছে, এটা জাপান দেশ এবং তার পূর্ব পারে কিছুই নাই, শুধু সমুদ্র ছাড়া কিছু আছে?
কিছুই নাই, এই জন্য বলেছে যে একদমই পূর্ব প্রান্তে অবস্থিত। জাপানকে তাই সূর্যোদয়ের দেশও বলা হয়। আমরা কি জানি সূর্য কোন পাশে উঠে? সূর্য উঠে পূর্ব পাশে, এবং জাপান যেহেতু একদম পূর্ব পাশে অবস্থিত তাই বলা হয়েছে সূর্যোদয়ের দেশ। তাহলে মনে থাকবে যে সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? জাপানকে। দেশের আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার। আয়তন কত? 3,77,708 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা প্রায় 12 কোটি। দেখো, জাপান বাংলাদেশের থেকে 3 গুণ বড় হওয়ার পরেও লোক সংখ্যা কিন্তু অনেক কম। এই দেশের শিক্ষার হার 100%। তার মানে জাপানে 100% মানুষই শিক্ষিত। মাথাপিছু আয়, যেটা অর্থনৈতিক যে অবস্থা, 37,600 মার্কিন ডলার। মানে এক বছরে একজন মানুষ ইনকাম করে 37,600 মার্কিন ডলার। তাহলে এটা যদি টাকায় হিসাব করা যায়, 1 টাকা সমান সমান বাংলাদেশের, আচ্ছা, $1 সমান সমান বাংলাদেশের 100, প্রায় 30 টাকার মতো। শিন্টো জাপানিদের জাতিগত ধর্ম। তাহলে জাপানের জাতিগত ধর্মের নাম কি? শিন্টো। জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডলীয়। এখানকার উত্তরাঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব স্পষ্ট। তার মানে বাংলাদেশ, চায়না, ভারতের মতো জাপানের যে ওয়েদার বা ক্লাইমেটিক কন্ডিশন সেটা নাতিশীতোষ্ণীয়। তবে তাদের উত্তরাঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাবটা স্পষ্ট বোঝা যায়। গ্রীষ্মকালে দেশটির আবহাওয়া আর্দ্র ও শীতেও তীব্রতাও কম। কৃষি পণ্যের মধ্যে রয়েছে ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিট, আপেল ও আঙ্গুর। কৃষি পণ্য বিখ্যাত কি কি? ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিট, আপেল ও আঙ্গুর। জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা ও ইস্পাত, ইলেকট্রনিক সামগ্রী, জাহাজ ও গাড়ির নির্মাণ, বস্ত্র, কলকবজ, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি। শিল্পে জাপান বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। মানে জাপানের শিল্পটা অনেক বড়। যেমন আমরা ম্যাক্সিমাম যারা যে গাড়িটা ব্যবহার করি, টয়োটো কোন দেশের গাড়ি বলতো? জাপানের কিন্তু গাড়ি। তার মানে দেখো, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই যারা গাড়ি ব্যবহার করে তার 90% ব্যবহার করে টয়োটো। তাই বলছে জাপান শিল্পে মানে বিশ্বের শীর্ষস্থানের তাদের শিল্পের অবস্থান। দেশটির অর্থনীতি মূলত চালিকা শক্তি কি? কৃষি, শিল্প। বাংলাদেশের সেখানে কি? কৃষি। দেশটিতে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, সীসা, সোনা, রূপা প্রভৃতি। জাপানে 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক। তার মানে তাদের প্রাথমিক যে শিক্ষাটা সেটা সবার জন্য বাধ্যতামূলক। বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক বরাবরই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাহলে এ থেকে যেটা আমরা বুঝলাম যে এশিয়া মহাদেশের যতগুলো দেশ সবার মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান বাংলাদেশের রাস্তা, ব্রিজ নির্মাণ ও শিল্প উন্নয়নের প্রধান সহযোগী। দেখো, আমরা যে যতগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ কাজ দেখি সবগুলোই দেখি জাপানের সাথে কোলাবোরেশন করা, না হলে চাইনিজের সাথে কোলাবোরেশন করা। তাই বলেছে যে বাংলাদেশের রাস্তা, ব্রিজ নির্মাণ, শিল্প উন্নয়নে প্রধান সহযোগী। এ দেশের সাথে জাপানের বাণিজ্যিক সম্পর্ক প্রচুর। ইভেন শুধু এটাও না, পড়াশোনার জন্য অনেক স্টুডেন্ট কিন্তু জাপানে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেকে সেটেলমেন্টের জন্য জাপানে একদম মাইগ্রেট করছে। এখন আমরা জাপান সম্পর্কে জানলাম। জাপান সম্পর্কে জানার পর আমরা চলে যাচ্ছি কোরিয়াতে। চলো, এখন আমরা জানবো কোরিয়া সম্পর্কে। হ্যাঁ, কোরিয়া এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান উপদ্বীপ অবস্থিত। কোথায়? কোরিয়া হচ্ছে এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান উপদ্বীপে অবস্থান। এটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। কোন দিকে? উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। উত্তর হলো দক্ষিণাঞ্চলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। কতটুকু? 1000 কিলোমিটার। উত্তর দিকে সীমান্তের অধিকাংশই চীনের সাথে এবং কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত। তারপরে আমরা কোরিয়ার যদি একটু দেখি যে কোরিয়ার সীমান্তটা
দেখো এই যে সাউথ কোরিয়া কিন্তু কোরিয়ার কিন্তু দুইটা অংশ, একটা নর্থ কোরিয়া একটা সাউথ কোরিয়া। দেখো সাউথ কোরিয়ার অংশ দেখো, এটা হচ্ছে চীন। চীনের সীমানা এই পর্যন্ত, তার মানে তার সীমানা কোথায় দেখছি আমরা? উত্তর দিকের সীমান্তের অধিকাংশই চীনের সাথে। উত্তর দিক, সাউথ কোরিয়ার যে উত্তর পাশটা সেটা অধিকাংশ কিসের সঙ্গে? চীনের সঙ্গে। দেখো চীনের বেইজিং এখানে, তার মানে হচ্ছে চীনের সাথে। আবার কি বলেছে? আবার বলেছে যে উত্তর দিকের সীমানার অধিকাংশ চীনের সাথে, কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত। তাহলে উত্তর দিকটা কিসের সঙ্গে পেলাম আমরা? চীনের সঙ্গে। এরপর দেখি রাশিয়া কোথায়? রাশিয়া আমরা দেখেছিলাম এই পাশে। তার দেখো তাহলে এটা হচ্ছে রাশিয়ার, যেহেতু রাশিয়ার সাথে আরেকটা অংশ চীনা এবং রাশিয়া। ওকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া দুই অংশে বিভক্ত হয়ে যায়। কবে এটা বিভক্ত কবে হয়েছে? দেখো এই যে, এই দেখো, এই দেখো দেখো এই যে একটা এখানে একটা সীমানা কিন্তু দেওয়া আছে। এই দেখো এটা হচ্ছে কি? রাশিয়ার সীমানা। এই যে এই সীমানাটা কিসের? রাশিয়ার। রাশিয়া তাহলে কি? এটা হচ্ছে ছিল পুরা কোরিয়া। কোরিয়াটা কবে বিভক্ত হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়াটা বিভক্ত হয়েছে। একটা হচ্ছে কি সাউথ কোরিয়া, একটা নর্থ কোরিয়া। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া দুই ভাবে বিভক্ত হয়েছে। এর একটি দক্ষিণ কোরিয়া এবং আরেকটি কি? আরেকটি হচ্ছে উত্তর কোরিয়া। প্রথমটি সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র এবং দ্বিতীয়টি সরকারি নাম হচ্ছে গণপ্রজাতান্ত্রিক কোরিয়া। তার মানে উত্তর কোরিয়ার নাম কি? কোরিয়া প্রজাতন্ত্র। এটা কিন্তু গণতন্ত্র না, প্রজাতন্ত্র। এবং দক্ষিণ কোরিয়া কোনটা? গণতান্ত্রিক কোরিয়া, গণপ্রজাতান্ত্রিক কোরিয়া। দুটো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানও ভিন্ন, মানে তাদের রাজনৈতিক সিস্টেম যত আলাদা, অর্থনৈতিক অবস্থাও সম্পূর্ণভাবেই আলাদা। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই পর্বতময়, মানে কোরিয়ার যত অঞ্চল সবকিছুই পর্বতময়। এর পূর্ব জাপান সাগর। এর পূর্বে কি আছে দেখো, এই যে কোরিয়া, দেখো এর পূর্বে কি আছে? জাপান সাগর। এই যে সি অফ জাপান, দেখেছো? এর পূর্বে কি তাহলে? জাপান সাগর বা ইস্ট সি, সি অফ জাপান। পশ্চিম ও দক্ষিণে অনেকটাই সমতল ভূমি। দুই অংশ মিলে কোরিয়া দ্বীপের সংখ্যা প্রায় 3000। তার মানে এই যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই যে দুই অংশ মিলে এটা দ্বীপ সংখ্যা কত? প্রায় 3000। কিন্তু আমরা জাপানে দেখেছিলাম জাপানের দ্বীপ সংখ্যা প্রায় 4000। কোরিয়ায় 4 ধরনের ঋতু বিদ্যমান। আমাদের বাংলাদেশের ঋতু কয়টি? 6টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। সেইখানে কোরিয়াতে 4 ধরনের ঋতু বিদ্যমান। কি কি? বিভিন্ন সময় বিভিন্ন রকমের আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। জুলাই জুলাই ও আগস্ট এই সময় কি হচ্ছে? অনেক বৃষ্টি হচ্ছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকাল। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে বছরের সবথেকে বেশি সময় থাকে শীতকাল। কোরিয়ার কৃষি পণ্যের মধ্যে ধান, বার্লি, বাঁধাকপি, আপেল, আঙ্গুর, তামাক প্রভৃতি। এবং শিল্প পণ্যের মাধ্যমে রয়েছে কি? রাসায়নিক পণ্য, যন্ত্রপাতি, জাহাজ, মোটর গাড়ি, ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি। খনিজ সম্পদের মধ্যে রয়েছে লোহা, চুনাপাথর, গ্রানাইট, সীসা, রূপা ও দস্তা। কোরিয়ানরা জাতিগতভাবে একটি ভাষাগোষ্ঠীর, মানে কোরিয়ানদের ভাষা কয়টি? একটি। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা। ভাষাগত ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে কোরিয়ানরা চীন ও জাপানিদের মধ্যে থেকে অনেক আলাদা। তার মানে আমরা যেটা জানলাম যে ম্যাক্সিমাম যে এশিয়ার দেশগুলো, তাদের দেখা গিয়েছে কি সংস্কৃতি বলো, কালচার বলো, লাইফস্টাইল বলবো, সেগুলো অনেকটাই একই। কিন্তু যখন আমরা কোরিয়ার কাছে যাচ্ছি, কোরিয়ার দিক থেকে সেটা অনেকটাই আলাদা। যদিও শারীরিক গঠনের দিক দিয়ে চীন, জাপান মানুষের সাথে তাদের মিল আছে। আমরা কিন্তু অনেকেই বলি যে কোরিয়া, চীন, জাপান এদের সবসময় একরকম লাগে, মানে কেউ কাউকে চিনতে পারি না। তো তাদের চেহারায় মিল থাকলেও তাদের খাবার দাবার, তাদের চলাফেরা এটা অনেকটাই আলাদা। কোরিয়ানরা সবাই একই কোরিয়ান ভাষায় কথা বলে ও লেখে। তার মানে কোরিয়ানে জাতিতত্ত্ব যে ব্যাপারটা সেটা খুবই কম। তাদের সব মানুষের ভাষাই কোরিয়ান। বাংলাদেশের সাথে কোরিয়ার, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাহলে কোনটা? সাউথ কোরিয়ার। নর্থ কোরিয়ার কিন্তু না। সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশের কি
সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ, শিল্প নির্মাণে যথেষ্ট সহযোগিতা করে আসছে। বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? বাণিজ্যিক, ট্রেড অফ যে সম্পর্কটা সেটা হচ্ছে খুবই ভালো। আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি, গত ক্লাসে জেনেছিলাম চীন এবং ভারত সম্পর্কে, আজকে জানলাম কি জাপান এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কে। তাহলে চলো আমরা আরেকটা দেশ সম্পর্কে একটু জানি, যে দক্ষিণ এশিয়ার আরো একটি দেশ আছে যেটার নাম কি? মালয়েশিয়া। তাহলে আমরা মালয়েশিয়া সম্পর্কে জানবো, অবশ্যই জানবো। একটু আমরা ম্যাপে মালয়েশিয়ার লোকেশনটা দেখি। আমরা দেখেছিলাম মালয়েশিয়ার অবস্থানটা কোথায়, এই যে এই জায়গাটা দেখতে পেয়েছো, এই যে মালয়েশিয়া। মালয়েশিয়াকে একটু ট্যাপ করে চলে যাচ্ছি, দেখো এই যে মালয়েশিয়া। পেয়েছে না মালয়েশিয়া? মালয়েশিয়া পেয়েছো? এই যে মালয়েশিয়া। মালয়েশিয়াও দেখো, মালয়েশিয়ার আশেপাশেও কিন্তু কি অনেক পানি বা অনেক সমুদ্র। এই দেখো মালয়েশিয়া, কুয়ালালামপুর। আমরা জানি কি মালয়েশিয়ার, দেখেছো মালয়েশিয়ার লোকেশনটা কেমন? এই দুই পাশে কি আছে? অনেক পানি আছে এবং মাঝখানে কি? মালয়েশিয়া। তাহলে চলো আমরা একটু মালয়েশিয়া দেখি। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। কি গুরুত্বপূর্ণ দেশ? মালয়েশিয়ার 15টি প্রদেশ নিয়ে গঠিত। কয়টি প্রদেশ? 15টি। দেশটির ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ, মানে দেশটির যে ভূপ্রকৃতি সেটা কি ডাইভার্সিটি অনেক বেশি। জিওগ্রাফিক লোকেশন ডিফারেন্ট, এটা হচ্ছে কি অনেক জায়গায় অনেক রকমের বৈচিত্র্য দেখা যায়। এই জন্য বলেছে যে ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ বা ন্যাচারাল যে ডাইভার্সিটি সেটা ডিফারেন্ট। এর পশ্চিমে জলভূমি, পূর্বাংশে বালিময় এলাকা এবং মধ্যভাগে পর্বতশ্রেণী, উত্তর ও দক্ষিণে বিস্তৃত। তাহলে আমরা কি কি পেলাম? পশ্চিমাংশ পেলাম জলভূমি, মানে এখানে অনেক বেশি জল বা পানি। পূর্বাংশ পেয়েছি বালিময়, এবং মধ্যভাগে কি পর্বতশ্রেণী, উত্তর ও দক্ষিণে বিস্তৃত। মালয়েশিয়ায় ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু প্রভৃতি ধর্মের লোক বাস করে। এর মধ্যে মালয়েশিয়ায় কি ইসলাম ধর্মটা বেশি পপুলার, এবং এর রাজধানী কি? কুয়ালালামপুর। এই যে দেখো, দেখলাম না আমরা এখানে, এই দেখো মালয়েশিয়া যখন দেখলাম, এই দেখো কুয়ালালামপুর, এটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। দেখো প্রত্যেকটা দেশের রাজধানী কিন্তু আমরা দেখছি কোন একটা কর্নারে, শুধু বাংলাদেশের রাজধানী কোথায়? একদম মাঝখানে। এই দেখো মালয়েশিয়ার, মানে কুয়ালালামপুরের লোকেশন আমরা চলে গিয়েছি, এটা হচ্ছে কুয়ালালামপুর। এবার দেখি যে মালয়েশিয়ার রাজধানী কি? কুয়ালালামপুর। এছাড়াও জর্জ টাউন, জোহর বাহরু, পেনাং, ইপো ও কুচিং অন্যতম প্রধান শহর। কুচিং কি? অন্যতম প্রধান শহরগুলো কি কি? জর্জ টাউন, জওহর বাহরু, পেনাং, ইপো ও কুচিং। মালয়েশিয়া একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ, ভারতের মতো মালয়েশিয়াও একটি কৃষি প্রধান দেশ। মোট জনসংখ্যার শতকরা 50%-এরও বেশি কৃষির উপর নির্ভরশীল। প্রধানত শিল্প পণ্যের মধ্যে রয়েছে রাবার, সার, চীনামাটির দ্রব্য প্রভৃতি। খনিজ সম্পদের মধ্যে কি রয়েছে? টিন, লোহা, পেট্রোল উল্লেখযোগ্য। যোগাযোগের প্রধান মাধ্যম হলো রেলপথ, সড়কপথ ও বিমানপথ। মানে অন্যান্য দেশের মতো এদেরও হচ্ছে যোগাযোগের প্রধান মাধ্যম রেলপথ, সড়কপথ ও বিমানপথ। নদীপথ কিন্তু দেখো এখানে নেই, কিন্তু বাংলাদেশের যোগাযোগের একটা মাধ্যম কিন্তু নদীপথ আমরা পেয়েছি। জর্জ টাউন, ক্লাং, কুচিং এবং পেনাং মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর। তাহলে মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দরগুলো কি কি? জর্জ টাউন, ক্লাং, কুচিং ও পেনাং। স্বাধীনতার পর স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়া নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। তার মানে মালয়েশিয়ার যে উন্নতি লাভ করেছে সেটা খুবই কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইপিজেড এর মালয়েশিয়া অনেক অর্থ বিনিয়োগ করেছে। বাংলাদেশের অনেক লোক মালয়েশিয়াতে কর্মরত রয়েছে। এক্ষেত্রে মালয়েশিয়ার শ্রমবাজার একটা বড় ক্ষেত্র। ঠিক আছে, বুঝতে পেরেছ? কঠিন ছিল কি? মনে হয় না কঠিন ছিল, অনেক সহজ পড়া এটা, এবং আমি যথেষ্ট সহজভাবে পড়ার চেষ্টা করেছি। তো তোমরা যখন পড়বা, তোমরা এই যে গুগল আর্থে যাবা, একটু লোকেশনটা দেখবা, কোন দেশ কোথায় অবস্থিত, এটা দেখলেও কিন্তু বুঝতে পারা যাবে। চলো এবার আমরা দেখি একটু বহু নির্বাচনের প্রশ্নগুলো একটু আমরা দেখি। কুচিং কোন দেশের সমুদ্র বন্দর? কুচিং কোন দেশের সমুদ্র বন্দর আমরা পড়েছি না? পড়েছি তো, মনে আছে? এই দেখো
জর্জটাউন, ক্লাং, কুচিং এবং পেনাং মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর। তাহলে এটা অ্যান্সার কি হবে? মালয়েশিয়ার। জাপানের জলবায়ুতে পরিলক্ষিত হয় কি কি? মৌসুমী বায়ু, আর্দ্রতাপূর্ণ গ্রীষ্মকাল, বৃষ্টিবহুল শীতকাল। তিনটাই কি না? আমরা একটু দেখে আসি বই কি আছে। দেখো, জাপান নাতিশীতোষ্ণ। এখানে উত্তর পূর্বাঞ্চলে মৌসুমী বায়ু জলবায়ুর প্রভাব স্পষ্ট। গ্রীষ্মকালে দেশের আবহাওয়া আর্দ্র ও শীতের তীব্রতা কম থাকে। কি পেয়েছি তাহলে আমরা? আমরা হবে 1 ও 2। 3 নাম্বারটা হবে না, ঠিক আছে? এবং লাস্টে কি আছে? আচ্ছা, এগুলা তোমরা একটু বাসায় দেখে নিবে। তো ইনশাআল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কোশ্চেন করে থাকবে, কোশ্চেন করবে। আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও চলে আসবো তোমাদের সাথে। তো তার আগে এর উপরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম।